নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। জনগণমনতে আজ যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। এক, রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই দুই ভাইয়ের নাম উঠে আসা শুধু নয়, ইডি ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তারপর গ্রেফতার। কিন্তু কেন? যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কোটি কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছিল এবং তারই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার যোগাযোগের কথা উঠে আসার অপর দিকে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, ক্লাবে অনুদান আবারও করবে রাজ্য সরকার। কিন্তু প্রথমেই যে প্রসঙ্গ তুলে ধরছিলাম, অর্থাৎ দুই ভাই যাদের ঘিরে সন্দেহ দানা বাঁধছে, ক্রমশ কোটি কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এই প্রশ্নটা বারবার আসে যে কেন এত দেরি হচ্ছে। আমি ইডি সিবিআইয়ের মুখপাত্র নই, কেন দেরি হচ্ছে সেই উত্তরটা ওরা ভালো দিতে পারবেন। ওরা আমাকে এখানে পাঠাননি, আমাকে আমার দল পাঠিয়েছে এখানে। কিন্তু তারপরেও কতগুলো কথা বলি এখানে। আমাদের এখানে বহু ক্ষেত্রে হচ্ছে, এখানে আমার পাশে একজন এই বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি বসে আছেন, উনি আরও ভালো বলতে পারবেন যে আমাদের এখানে মাঝে মাঝে আমার মনে হয় যে আমরা ইডি সিবিআইকে নামিয়ে দিচ্ছি দৌড়ো, আমরা পেছনে হাত পা বেঁধে রেখে দিচ্ছি মাঝে মাঝে। এখানে একদিকে একটা অত্যন্ত হস্টাইল রাজ্য সরকার, যারা কিছুতেই চাইছে না তদন্ত হোক, যারা নানা রকম বাধা যতটা সৃষ্টি করার সেই সৃষ্টি ওরা করে চলেছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে অদ্ভুতভাবে এই লোকগুলো সুপ্রিম কোর্টে গিয়ে কিভাবে সুবিধে পেয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে। আমি আইনজীবী নই, আমিও বলতে পারবো না। মাঝে মাঝে আমার মনেও প্রশ্ন হয় যে তাহলে কি কোথাও কিছু সমস্যাটা অনেক জায়গায়। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে ইডির তরফ থেকে অনেকগুলো দাবি করা হয়েছে পুরো বিষয়ে, ভুয়ো কৃষক দেখিয়ে 45 কোটি টাকা হাতিয়ে নেওয়া ইত্যাদি। এক তো এই টাকা, ভরি ভরি টাকার বিষয়ে তার উৎস সন্ধানে ইতিমধ্যেই ইডি নেমেছে, তদন্ত করছে। কোথাও কি মনে হচ্ছে এই সময়টা কেন এক? দ্বিতীয়ত, কোথাও কি তদন্তে গড়িমসি কি? দেখো, এই সময়টা কেন এক, এখন ব্যাপারটা হচ্ছে কি, যখন ভোটের আগে কোনো তদন্ত হয়, কোনো গ্রেপ্তারি হয়, তখন তৃণমূল বলে ভোটের ঠিক আগে কেন, আবার এখন ভোটের ঠিক পরে হচ্ছে। এখনও যদি তৃণমূলের সময় নিয়ে আপত্তি থাকে, তাহলে তৃণমূলই ঠিক করে দিক যে ওদেরকে কখন ধরা যাবে আর কখন ধরা যাবে না। তবে আমি একটা কথা বলছি, দেখো, এটা ঘটনা যে রেশনে দুর্নীতি হয়েছে, রেশন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তাতে ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। আমাদের রাজ্যের তো পুলিশ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নন। তুমি জানো যে নদিয়াতে এই রেশন দুর্নীতি নিয়ে 2018 এফআইআর হওয়ার পর, প্রথম এফআইআরটা কলকাতার ভবানীপুর থানায় হয়েছিল, তারপর আরও বিভিন্ন জায়গায় হয়েছিল। নদিয়ায় 3টে এফআইআর হওয়ার পরে যে কুইন্টাল কুইন্টাল রেশনের চালের বস্তা পুলিশ বাজেয়াপ্ত করেছিল, তুমি চিন্তা করতে পারো হিলাদিত্য, চুরি যাওয়া সেই চালকে বাজেয়াপ্ত করার পরে পুলিশ সেগুলোকে স্টোলেন গুডস হিসেবে না দেখিয়ে ওগুলোকে হচ্ছে আনক্লেমড প্রপার্টি, আনক্লেমড গুড হিসেবে দেখালো। দেখিয়ে যেটা হলো, ওই জিনিসগুলো যারা চুরি করেছিল তাদের ধরা পড়ার কোনো রকম সম্ভাবনাকে একেবারে সমূলে বিনষ্ট করে দিল। এবার আমি বলছি, পুলিশ মন্ত্রী তো জ্যোতিপ্রিয় মল্লিক নন, তাহলে এই চুরির কাজটাকে আড়াল করার দায়িত্বটা কি একমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক সামলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় সামলাননি, যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী। আমি দেখো, জ্যোতিপ্রিয় মল্লিক, তুমি খুব ভালো করে জানবে, সুব্রত মুখার্জি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একমাত্র নেতা যিনি টানা 10 বছর একটা দপ্তরের মন্ত্রী থেকেছেন। এই যে রেশনের দুর্নীতির অভিযোগ এত বছর ধরে চলে আসছে, কিন্তু সবাইকে পাল্টাচ্ছেন উনি, কিন্তু একটা লোককে বসিয়ে রেখে দিয়েছেন। এটা এমনি এমনি হয়? তবে তুমি যেটা সময় লাগা না লাগা, আমি আস্তে আস্তে সম্পাদের কথা শুনছিলাম, আমি বিমল স্যারের কথাও শুনছিলাম। দেখো, একটা তদন্ত দুটো তদন্তে কোনো পরিণতি পাওয়া যায় না, কি দেরি হয় আমরা বুঝলাম। সেই সারদা 2014 সালে সারদা থেকে শুরু করে, রোজভ্যালি থেকে শুরু করে, পরবর্তীকালে প্রশ্নটা তুলেছি, কোথাও কি গড়িমসি? ঠিক, এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি তোমার সাথে একমত হয়েই বলছি। সারদা, রোজভ্যালি, নারদা হলো না, তার তোমার চাকরি চুরির মীমাংসা হলো না, বালি চুরির মীমাংসা হলো না, গরু পাচারের মীমাংসা হলো না, রেশনের মীমাংসা হলো না, এমনকি তোমার 2021-এর বিজেপির লোকেরাই মামলা করে ওদের কর্মীরা খুন হলো 21-এর বিধানসভা ভোটের পরে, পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে সিবিআই তদন্ত, তার কোনো মীমাংসা হলো না। আমি বলছি 10টার মধ্যে 5টা হলো না, আমি বুঝলাম। 10টার মধ্যে 2টো হলো, 8টা হলো না, আমি তাও বুঝলাম। 10টার মধ্যে একটাও হলো না। এইটা কি এমনি এমনি হয়? আজকে বিমল স্যার যতই বলুন না কেন যে পেছন থেকে টেনে ধরা হচ্ছে, ইডিকে ধাপার মাঠের মাঝখানে নামিয়ে দেওয়া হয়েছে, আমরা জানি জাস্টিস অমৃতা সিনহা অবাক হয়ে গেলেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খাতিয়ান ইডিকে জমা দিতে বললেন। ইডি জমা দিল, অমৃতা সিনহা অবাক হয়ে জিজ্ঞেস করছেন, অভিষেক ব্যানার্জির যে নিজের সম্পত্তি নিজে ডিক্লেয়ার করেছে নিজের ইলেকশন এফিডেভিটে, আপনারা সেই কটা পর্যন্ত আমার কাছে এনে সাবমিট করেননি? তার বাইরে কিছু থাকলে সাবমিট করা না করা তো পরের কথা। আজকে উনি বিজেপিরই নেতা, কদিন আগে অবধি যাচ্ছিলেন, অভিজিৎ গাঙ্গুলি নিজের এজলাসে বসে বলেছেন যে সিবিআই প্রকৃত অপরাধীদেরকে আড়াল করছে, এরকম হলে দরকার হলে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো। এটা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, বিজেপির নেতা অভিজিৎ গাঙ্গুলি হওয়ার আগে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি নিজের এজলাসে বসে বলেছেন। সুতরাং ব্যাপারটা এত সহজ নয় যে ওদেরকে ছেড়ে রাখা হয়েছে, ধাপার মাঠে পেছন থেকে টেনে ধরা হয়েছে। নাহলে কি কারণ থাকতে পারে বলো তো শুভ্র, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের যে প্রপার্টি জমা দিচ্ছে সেইটা ইডি জমা দিচ্ছেন। এবং আমি শেষ একটা তোমাদের ইনফরমেশন দিচ্ছি, তোমরা অনেকে জানো, ভাবতে অবাক লাগে।
অমৃতা সিনহা যখন ইডির একজন অফিসারকে, তোমাদের মনে থাকবে, ওই তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন, তখন ওনার সেই নির্দেশের বিরুদ্ধে ইডি কোনো অ্যাপিল করার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পক্ষ থেকে অ্যাপিল করা হলো যে না না, উনি তো ভালোই তদন্ত করছেন, ওনাকে সরানোর কি দরকার। মানে এইটা হচ্ছে তদন্তের চেহারা। ইডির অফিসারকে মানে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছেন বা ওনার পছন্দের অফিসার দিয়ে তদন্ত করানো হচ্ছে। মানে যিনি তদন্ত করছেন তার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত খুশি, চলে যাচ্ছেন। অনুবাবু ঠিক এই জায়গাতে এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি যেখানে দাঁড়িয়ে রয়েছে, কোথাও কি মনে হয় যে ধীরে ধীরে কিংপিনের জায়গায় এগিয়ে যাওয়ার চেষ্টা, নাকি এখনো অনেকটা বাকি রয়েছে বলে মনে হয়? আপনারা একটা জিনিস প্রত্যেকের সামনে দেখেছেন, আমি স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলেছি যে এক একজন পলিটিক্যাল যারা আপনার লোকজন এর মধ্যে যাদেরকে আমরা ডেকেছি বা যাদেরকে আমরা অ্যাকিউজড করেছি বা ইত্যাদি, সিম্পল একটা স্টেটমেন্ট রেকর্ড করতে একটা সামান ইস্যু করার সঙ্গে সঙ্গে এক একজনকে 10টা 12টা করে সামান, এমনও এক্সাম্পল আছে আপনার। আমি বীরভূমের এক্সাম্পল দেবো, আমি অন্যান্য জায়গার এক্সাম্পল দেবো। আজকে যাকেই সামন করা হোক, প্রথমে তিনি হাসপাতালে চলে যান অথবা প্রথমে তিনি বিয়েতে চলে যান, একটা কোর্টে চলে যান, ডেসপারেটলি চেষ্টা করে দেওয়া হয় বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আপনার বাধা দিতে। ইডির তো হাতে আইন রয়েছে সেই জায়গাগুলো রোখার, তদন্তের গতি প্রকৃতি সেই জায়গায় নিয়ে যাওয়ার। বসুন্ধরা গোস্বামী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন। বসুন্ধরা, ঠিক এই জায়গাতেই যে প্রশ্নটা হচ্ছে, 45 কোটি টাকা সাইফন হয়ে যাওয়া, কেউ কিছু জানতো না এটা কি করে হতে পারে, এবং পরবর্তীকালে যখন জ্যোতিপ্রিয় মল্লিকের নাম চলে এলো তখন তার সঙ্গে এই যে এতগুলো নাম চলে আসছে, যেখান থেকে দেখা যাচ্ছে তারই 3টি সংস্থার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, কোথাও কি মনে হচ্ছে না পুরো জায়গাটা আগে থাকতে পূর্ব পরিকল্পিত ছিল? না না, পূর্ব পরিকল্পিত হবে কেন? যদি সেরকম ধারণা থাকতো যে এরকম কিছু হচ্ছে তাহলে তো তার ব্যবস্থা হতো। যখন জানা গেছে তখন তদন্ত হবে, তারপর দেখুন ব্যাপারটা কোন দিকে যায়। এবং সরকার পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে, সমস্ত জায়গা থেকে তদন্তে সমস্ত রকম সাহায্য করার কথা বলা হয়েছে এবং সাহায্য থাকবেও, কোথাও কোনো বাধা সৃষ্টি করা হবে না। তো কিছু অন্যায় করলে, কিছু তছরূপ করলে সত্যিই তার জবাব দিতে হবে। বাধা সৃষ্টির কথা আসছে কেন? না, কোনো তো আপনাদের ধারণা হয়তো যে হয়তো বাধা সৃষ্টি করা যাবে, আমরা তো ধারণা বা প্রসঙ্গ উত্থাপনই করি না কি, বাধা সৃষ্টির কথা আসছে কেন? তদন্ত তার মতো চলবে, কিন্তু সেখানে যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, প্রাক্তন মন্ত্রী, সেই জায়গাতেই পর এই প্রসঙ্গগুলো তো চলে আসে যে কোথাও যোগাযোগের বিষয় এবং তারই সঙ্গে এই কানেকশন। এতগুলো টাকা ইতিমধ্যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 45 কোটি টাকা এই দুই ভাই পুরো বিষয় করেছে। কিরকম ভাবে? ইডি সূত্রে যেটা বলা হচ্ছে, ভুয়ো কৃষক দেখিয়ে 45 কোটি টাকা হাতিয়েছিল এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যে ধানের সহকারী মূল্যে 45 কোটি টাকা হাতানো হয়। এই টাকা পরে পাচার করে দেয় জ্যোতিপ্রিয় মল্লিকের 3টি সংস্থার অ্যাকাউন্টে। সেই জন্যই তো প্রশ্ন বসুন্ধরা। না, সেজন্যই বলছি, দেখুন এই ধরনের কোনো ফিনান্সিয়াল ক্রাইমে বা ফিনান্সিয়াল কোনো অফেন্ডারদেরকে যেভাবে জেরা করার কথা বলা আছে, যেভাবে ডিজিটাল ব্লুপ্রিন্ট ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে যেভাবে তদন্ত করার কথা বলা হয়েছে সেটাকে সেভাবেই এগোতে দিন। এইখানে বসে এক্ষুনি তার করে দেবেন না, শুনানি করে দেবেন না। আমি কতগুলো কথা বলছি, আমি ওনার কথাগুলো শুনছিলাম, ওনার নিশ্চয়ই ওনার একটা অভিজ্ঞতা থেকে কথাগুলো বলেছেন, কিন্তু আমি একটা জিনিস আমার কাছে পরিষ্কার হলো না, যেটা অমৃতা সেনের উদাহরণ আমি আগে দিলাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এফিডেভিটে যে সম্পত্তি দাখিল করেছেন, ইডি যখন জমা দিচ্ছে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়ির ঠিকানায় গত 2 বছর ধরে ইডি সমনের চিঠি পাঠাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রপার্টি জমা দেওয়ার সময় সেই বাড়িটাকে পর্যন্ত দেখাচ্ছে না। এর পেছনে কোন পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতা এবং সুপ্রিম কোর্টের সময় নেওয়া দায়ী হতে পারে, আমার মাথায় ঢুকলো না। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, এখন যে কথাগুলো এখন আসছে, অভিষেক যে সরকার থেকে জানলে ব্যবস্থা নিত ইত্যাদি ইত্যাদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দাখিল করা ইলেকশন এফিডেভিট, এখানে আমাদের কোনো তদন্ত করে বার করে আনার কোনো ব্যাপার নেই। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি, সরি মার্জনা করুন, জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের দাখিল করা ইলেকশন এফিডেভিট অনুযায়ী 2011 যখন উনি ভোটে দাঁড়াচ্ছেন, তখন মন্ত্রী হননি, তখন ওনার সম্পত্তি হচ্ছে 80 লাখ টাকা। 2021 যখন উনি ভোটে দাঁড়াচ্ছেন, 10 বছর মন্ত্রীগিরি করার পরে, তখন ওনার সম্পত্তির পরিমাণ 6 কোটি 28 লাখ টাকা ওনার নিজের দাখিল করা এফিডেভিট। তারপরে তার মধ্যে সব চুরির ইন্টারেস্টগুলো ধরা নেই, এটা একদম দেখানো এবার আমি বলছি, বামফ্রন্ট সরকারের আমলেও তো বহু লোক মন্ত্রী থেকেছেন বছরের পর বছর। যে কোনো একজন মন্ত্রী, আমি শিলাদিত্য তোমাকে বলছি, বা যে কেউ, আমাদের কোনো বিরোধী দলের পক্ষ থেকেও, বামফ্রন্ট সরকারের সময় মন্ত্রী ছিলেন, মন্ত্রী হওয়ার আগে তার কত সম্পত্তি ছিল আর মন্ত্রী থাকার শেষ করার পরে তার কত সম্পত্তি হলো, একটা উদাহরণ এরকম দেখানো হোক তো বামফ্রন্টের একজন মন্ত্রীর। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। এবং দেখো, একটা জিনিস ভেবে দেখার জন্য অনুরোধ করছি, এই মুহূর্তে আমাদের রাজ্যের 2জন মন্ত্রী জেল খাটছেন। কোন 2জন মন্ত্রী? একজন পেটের খাবারের মন্ত্রী, একজন
পরের প্রজন্মের শিক্ষার মন্ত্রী, পড়াশোনার মন্ত্রী। মানে একজন প্রান্তিক মানুষের সরকারের কাছ থেকে বা একটা রাষ্ট্রের কাছ থেকে যে সবচেয়ে বেসিক যে দুটো জায়গায় রাষ্ট্রের মুখের দিকে তাকিয়ে থাকে, যে আমার পেটের খাবার এবং সন্তানের শিক্ষা, সেই দুটোর সঙ্গে কত বড় তঞ্চকতা হয়েছে এই সরকারের আমলে।